খিয়ান এক বিন্দুও নড়ল না, সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। সেটা দেখে আহিরার বিরক্ত লাগলো। সে যত চাচ্ছে এই লোকটা তার থেকে দূরে থাকুক, এই লোক তত কাছে আসার চেষ্টায় আছে। কিয়ান আর তার আশেপাশে থাকা মানেই রিয়া নতুন করে কোনো ষড়যন্ত্র করবে, আর তাতে সে আর তার মেয়ে ভোগবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ান এখন সত্যিটা জেনে গেছে। আর সত্যি যেহেতু জেনে গেছে, তাই এত দরদ ভালোবাসা সব আসছে। তাই আর সে চায় না এসব, দরকার নেই এসবের তার। সব কিছু মাফ করে দিয়ে নতুন করে শুরু করা এতটা সহজ নয়। অতীতে যা হয়েছে তাতে শুধু তার সংসারটা ভাগেনি, ভেঙেছে বিশ্বাস, ভালোবাসা, ভরসা সব। একটা বিশ্বাস হয় স্বচ্ছ কাচের মতো, যেটা একবার ভেঙে গেলে দ্বিতীয়বার সেটা জোড়া লাগালেও আগের মতো দাগহীন স্বচ্ছ সেই নতুন কাচের মতো হয়ে যায় না। কিয়ান যেহেতু তাদের মধ্যে থাকা বিশ্বাসটাকে আরও আগেই শেষ করেছে, তাই আবারও সেই বিশ্বাস সামনে গিয়ে শেষ হবে না, এটার কতটুকু নিশ্চয়তা আছে? কোনো বিয়ে করিনি আমি, সব মিথ্যে। সত্য এটাই, তোমাকে যতখানি দূরে আমি নিজের থেকে সরিয়েছি, ততখানি দহন আমি নিজে সহ্য করেছি। তুমি বিহীন আমার জীবনটা মরুভূমির মতো। যা করেছি সেটা অতীতে গিয়ে ঠিক করতে পারলে আমি করে দিতাম। আহিরা আবারও তাচ্ছিল্য মাখার স্বরে বলে, আচ্ছা যান, মানলাম আপনি বিয়ে করেননি, তাতেও আমার কিছু না। এখন যান এখান থেকে। আপনার মেয়ের সাথে দেখা করা শেষ, এখন বিদায় হন। আপনার মেয়ে ব্যতীত আর কোনো প্রয়োজন দেখছি না আমি। কিয়ান বুঝল না কি করবে। মনে হলো সামনে পাহাড় সম বাধা, যে অতিক্রম করতে তার অনেক বেগ পেতে হবে। কিয়ানকে যেতে না দেখে আইরা নিজেই পাশ কাটিয়ে ঘুমন্ত কিয়ানাকে কোলে তুলে নিয়ে দিয়ার রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। কিয়ান তাকিয়ে রয় সেদিকে শুধু। এছাড়া তার কাছে অন্য কোনো পথ নেই। নিজেকে আজকে অন্য দিনের তুলনায় আরও একা মনে হলো সে আবারও মরুভূমির মধ্যে হারিয়ে গেছে, যেখানে কোথাও কেউ নেই। কিয়ান ক্লান্ত পায়ে হেঁটে বাইরে নিজের ফ্ল্যাটে চলে যায়। সে না গেলে আহিরাও বের হবে না, তার জানা আছে। হলো তাই। কিয়ানের যাওয়া কিছু সময় পর আহিরা বের হয়ে আসে, মেন দরজা লাগিয়ে দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। এতক্ষণ কথাগুলো যতটা শক্ত হয়ে বলেছিল, এখন আর সেই শক্ত খোলসটা ধরে রাখতে পারে না। কান্নায় ভেঙে পড়ল সে। যাকে পায়নি তাকে আর বাকি সময়টাতেও দরকার নেই। দুনিয়াতে আপন বলতে তো কিয়ানই ছিল, তাহলে লোকটা কেন মাঝপথে এসে তার হাতটা ছাড়লো? চালো এমনভাবে চালো যে সে নিজেই ভেঙে গড়িয়ে গেল। তার সংসার, ভালোবাসা, বিশ্বাস সব কিছু শেষ করে দিল। আইরা মুখে হাত চেপে ফুপিয়ে উঠল। শব্দ হলে কিয়ারা উঠে যাবে। কত কিছু সহ্য করেছে এই কয়েক বছরে। যদি দিয়ানা থাকতো তাহলে হয়তো এতদিনে তার আর কিয়ারার অস্তিত্বও থাকতো না। কম তো ধকল যায়নি তার ওপর দিয়ে। আইরা যত দ্রুত সম্ভব এই শহর ছেড়ে চলে যাবে। হাতে টাকা বলতে শুধুমাত্র 50,000 টাকা আছে। এইগুলো জমাতো সে, তাই এতদিনে 50,000 হয়ে গেছে। দিয়াকে জানালে মেয়েটা নিজের কাজ ছেড়ে দেবে, সেটা সে একদম চায় না। তাই যা করার আহিরাকেই করতে হবে। কিয়ারও যেহেতু এখন সত্যিটা জানে, তাহলে আরও ভালো তার জন্য। মিথ্যে অপরাধী হয়ে থাকতে হবে না। এখনই সময় সরে যাওয়ার, না হলে পরে কিয়ারা কিয়ানের সাথে আরও জড়িয়ে গেলে চাইলেও সে তখন সরাতে পারবে না। এখন ছোট আছে, বাবার সাথে কাটানো মুহূর্তও তেমন বেশি নয়, তাই সহজেই কিয়ারার স্মৃতি থেকে কিয়ানকে মুছে ফেলতে পারবে। আহিরা উঠে বসে। যা করার তাড়াতাড়ি করাই ভালো। যদি সামর্থ্য থাকতো সে এই দেশ ছেড়ে চলে যেত। জানা আছে এখন সে কোথাও গেলেও এই লোক খুঁজে বের করবে, আর সে চায় না তাকে খুঁজে পাক। সকাল নামের এই নবজাত প্রহর, রাত্রির ঘন অচেতনতা ভেদ করে উঠে আসা এক সংযত আলোকপথ। পূর্ব দিগন্তে ধীরে ধীরে উন্মোচিত হয়েছে শুভ্রতার সূক্ষ্ম রেখা। অন্ধকারের শরীর চিরে জন্ম নিয়েছে এক আলো। দূরের আকাশে পাখিরা ডানা মেলে তাদের প্রথম ডাক ভেদ করে সকালের স্তব্ধতা ভাঙিয়ে দিচ্ছে। সময় এই অদৃশ্য অথচ সর্বগ্রাসী সত্তা কারো অপেক্ষায় থামে না, কারো মিনতিতে ধীর হয় না। সে প্রবাহমান, নিরন্তর।
এক অপার্থ গতি নিয়ে এগিয়ে চলে। তার চলনে নেই আবেগ, নেই দয়া, নেই পিছুটান। মানুষের সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, আরতি কিংবা বিদ্রোহ সবই তার আছে পথের ধুলো, যা সে নির্বিকারভাবে পেছনে ফেলে যায়। ঘড়ির কাঁটার যান্ত্রিক ঘূর্ণন কেবল সময়ের ছায়া মাত্র। প্রকৃত সময় বয়ে চলে মানুষের শিরা উপশিরার ভেতর দিয়ে, নিঃশ্বাসের ওঠানামায়, হৃদস্পন্দনের নীরব ছন্দে। সে কখনো ঝরঝর করে ঝরে যাওয়া পাতার মতো দ্রুত, কখনো গলিত পাথরের মতো ধীর, তবু কখনো স্থির নয়। মানুষ থেমে যায়, ভেঙে পড়ে স্মৃতির কুয়াশায়, আটকে থাকে, কিন্তু সময় তখনও অগ্রসরমান, তার নির্দয় সাম্য বজায় রেখে। সময় কারো ক্ষত সারায় না, আবার নিজ হাতে ক্ষত তৈরি করেও না। সে কেবল চলতে থাকে, আর তার গতির ঘর্ষণে মানুষ ক্ষয়প্রাপ্ত হয় বা পরিণত হয়। অতীতকে সে ফিরিয়ে আনে না, ভবিষ্যতের প্রতিশ্রুতিও দেয় না। বর্তমান নামের ক্ষণস্থায়ী বিন্দুতে মানুষ দাঁড়িয়ে ভাবতে থাকে, এই তো এখন। আর ঠিক সেই মুহূর্তেই সময় তাকে পেছনে ঠেলে দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। নদীর স্রোতের মতো পেরিয়ে গেছে গোটা একটা মাস। এক মাসে অনেক কিছুই পাল্টেছে। পাল্টেছে আহিরার জীবন। আহিরার চুলগুলো এখন ঘাড় অবধি হয়েছে। এইসব অবশ্য দিয়ার জন্যই। মেয়েটা দেশে আসার পর নানা ধরনের অর্গানিক অয়েল কিনে এনে মাথায় লাগিয়ে দেয়, যাতে দ্রুত চুল বের হয়। এর অবশ্য ভালো প্রভাবও পড়েছে। বেশ বড় হয়েছে আহিরার চুল। এমনিও সে কারোর সামনে যায় না, গেলেও মাথায় ঘোমটা দেওয়া থাকে। লজ্জা লাগে আহিরার এইভাবে কারোর সামনে যেতে। এক বাচ্চার মা হয়ে চুল না থাকাটা বেশ লজ্জাজনক তার জন্য। সময়ের সাথে কিয়ানের পাগলামির ধাপ বেড়ে গিয়েছে। আহিরা অতিষ্ঠ হয়ে উঠেছে। বারবার লোকটাকে ফিরিয়ে দেওয়ার পরও নতুন নতুন কিছু না কিছু করে বসে। আহিরা পাত্তা দেয় না বিশেষ একটা, কারণ খুব শীঘ্রই সে চলে যাবে এই শহর ছেড়ে। অতীতে বলা কিয়ানের সে তিক্ত কথার ভার এখনো মন থেকে সরাতে পারেনি। যদি তাকে বলতো তাও সে ক্ষমা করতে পারত। তবে কিয়ান তার মাকে নিয়ে কথা বলেছে, তার মায়ের চরিত্রে আঙুল তুলেছে। যাই হোক, এইসব তো ভাবতে চায় না সে। পরিচিত জায়গায় সে যাবে না, ভেবে রেখেছে কোথায় যাবে। এতে অবশ্য তুর্য লোকটা সাহায্য করেছে। সেখানে কম দামে বাসা ঠিক করে দিয়েছে। মাস শেষ হতে বেশি সময় নেই, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। দিয়া এই ব্যাপারে কিছুই জানায়নি। আহিরা এখন জানাবে না, ওখানে যাওয়ার পর যোগাযোগ করবে। তবে কিয়ানকে নিয়ে সে বেশ চিন্তায়। মেয়েটার বদ অভ্যাস হয়ে গেছে কিয়ানের সাথে থাকার। রাত বিরেতে কিয়ানের কাছে যাওয়ার বায়না ধরে বসে। পাশাপাশি বাসা হওয়ায় মাঝরাতে এসে কিয়ানার সাথে থেকে যায় কিয়ান। আহিরা ক্লান্ত হয়ে গেছে এইসব নিয়ে। কি ভাববে, কিভাবে করবে সামনে, সে নিজেও জানে না। তবে সে কিছুতেই কিয়ানকে আর গ্রহণ করবে না। আহিরা সকাল সকাল জামা কাপড় গোছাতে শুরু করেছে। পরার জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে নেবে। এখান থেকে চলে যাবে যখন কেউ বাসায় থাকবে না। দেওয়ার জন্য খারাপ লাগবে, তবে কিছু করার নেই। মেয়েটাকে নিয়ে থাকার অভ্যাস হয়ে গেছে। 4টা বছর ছায়ার মতো সঙ্গ দিয়েছে তাকে, আর সে স্বার্থপরের মতো না বলে চলে যাবে। কিছু সময় পর দিয়া ঘুমে ঘুমে কণ্ঠে আহিরার নাম ধরে ডাকে। আহিরা হাতের কাজ ফেলে বাহিরে বের হয়ে আসে। সবেমাত্র মেয়েটা ঘুম থেকে উঠেছে, চুলগুলো পাখির বাসার মতো হয়ে আছে। দিয়া আহিরাকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে, ঘুম ঘুম কণ্ঠে বলে, জানু, 2 দিনের জন্য শহরের বাইরে যাব। অফিস থেকে কাজের জন্য নিয়ে যাবে। আজকে দুপুরে নিয়ে যাবে। কালকে রাতে এই কথাই জানিয়েছে। আহিরা দিয়ার কথা শুনে বলে। আচ্ছা, সমস্যা নেই, জামা কাপড় গুছিয়েছিস? দিয়া ঘুম ঘুম কণ্ঠে বলে, না, আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। যাই হোক, ওখান থেকে ফিরলে আমরা 3জন কক্সবাজার যাব। এই ফাঁকে ঘুরে আসা যাবে। আহিরার মনে মনে হাসত, কারণ ভেবেছিল মাস শেষ হলে যাবে। তবে এখন যেহেতু ভালো সুযোগ আছে, তাই দিয়া যাওয়ার পর সেও চলে যাবে তার অজানা গন্তব্যে। সে দিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা, যাব। এবার বল, কি কি কাপড় নিবি? আমি গুছিয়ে দিচ্ছি, তুই ফ্রেশ হ। দিয়া আহিরাকে ছেড়ে দিয়ে আহিরার গালে টুপ করে চুমু দিয়ে বলে, তোর মন মতো দিয়ে দে।
আর শোন, চিটাগংয়ের দিকে যাচ্ছি, তো তাই বল ওখান থেকে কি কি আনা যায়, বুড়ির জন্য কি কি আনবো? আহিরা হেসে বলে, কিছু আনতে হবে না, শুধু টাকা নষ্ট করা বন্ধ কর। যা ফ্রেশ হ, একটু পর খালাও চলে আসবে। দিয়া মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আহিরা দিয়ার রুমে ঢুকে কাভার্ড খুলে বেশ কয়েকটা জামা কাপড় গুছিয়ে ব্যাগে ভরে দেয়। আগের থেকে মাথার ঘাটা অনেকটা শুকিয়ে গিয়েছে। নিয়মিত মেডিসিন আর রেস্ট নেওয়ার কারণে এত তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে উঠছে। আহিরা রান্নাঘরে চলে যায় সকালের খাওয়ার জন্য কিছু বানাতে। আহিরার কাজের মাঝেই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আহিরা বুঝলো এই সাত সকালে কে এসেছে। মাথায় কাপড় টেনে দরজা খুলে দিতেই কিয়ানের ঘুমে কাতর হওয়া মুখশ্রীটা দেখতে পায়। কালকে রাত ৩টা অবধি কিয়ারার সাথে ছিল। রাত ১টা বাজে কিয়ারা কান্না জুড়ে দিয়েছিল, তাই বাধ্য হয়ে কিয়ানকে এখানে আসতে হয়েছিল। আহিরা দরজা থেকে সরে দাঁড়াতেই কিয়ান ঘুম ঘুম চোখে ভেতরে ঢুকে পড়ে। অফিসের শার্ট এখনো গায়ে জড়ানো। আহিরা দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ে। আহিরা আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়, নিজের কাজে মন দেয়। তবে তার নজর পড়ে রান্নাঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কিয়ানের দিকে। আহিরা ভেবেছিল কিয়ান কিয়ারের কাছে যাবে, তবে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। নজর সরিয়ে আবারও নিজের কাজে মন দেয়। তবে কাজ করতে অস্বস্তিকর লাগছে। কারণটা অবশ্য কিয়ানি, কারণ তার দিকে কেমন বেহায়ার মতো লোকটা তাকিয়ে আছে। চোখে এক গাধা ঘুম, অথচ এইভাবে দাঁড়িয়ে তার দিকে বেহায়ার মতো তাকিয়ে আছে। আহিরা কিছু বলতে চেয়েও বলল না। সে যদি আগে কথা বলে তাহলে লোকটা মাথায় চড়ে বসবে। আহিরা কাজ করার ফাঁকে আবারও আর চোখে তাকাতেই কিয়ানকে একদম নিজের অতি নিকটে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আহিরার কয়েক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। সে ভয়টা কাটিয়ে বিরক্তি মাখা মুখ করে কিয়ানের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, সমস্যা কি? এভাবে সকাল সকাল বখাটের মতো কেন করছেন? আহিরার কথা শুনে কিয়ান ঘুম ঝরানো কণ্ঠে বলে, বউকে দেখছি, বউকে দেখা যদি বখাটেদের কাজ হয় তাহলে হলাম না হয় বখাটে। কিয়ানের কথা শুনে আহিরা আরও বিরক্ত হলো। সে হাতের কাজ ছেড়ে ছেড়ে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে আসে। আহিরার পেছনে পেছনে কিয়ানও সুরসুর করে বের হয়ে আসে। আহিরা সোজা নিজের রুমে চলে যায়, কিয়ানও যায়। আহিরা এবার বিরক্ত হয়ে আবারও বলে, সমস্যাটা কি? এখন এখানে কি করতে এসেছে? আপনার মেয়ে ঘুমাচ্ছে, তাই এখন যেতে পারেন। কিয়ানের মাথার চুলগুলো এক আঙুল খাড়া খাড়া হয়েছে, মানে তাল গাছের মতো খাড়া হয়ে থাকে। কিয়ারা জেগে থাকলে কিয়ানের মাথার চুলগুলো নিয়ে খেলতে শুরু করে দিত। এই সময় এই চুলগুলোতে হাত বোলাতে বেশ দারুণ লাগে, নরম নরম খোঁচা খোঁচা। কিয়ারা হাত বোলাবে আর খিলখিল করে হেসে উঠবে। এটা তার প্রিয় খেলার মধ্যে একটা হয়ে গেছে। কিয়ান আবারও ঘুম ছড়ানো কণ্ঠে বলে, মেয়েকে নয়, মেয়ের মায়ের কাছে এসেছি। মেয়ের মা আপনাকে আসতে বলেনি, তাই বিদায় হন। বিরক্তি নিয়ে বলে। কিয়ান শুনল না, এগিয়ে গেল আহিরার দিকে। সেটা দেখে আহিরা পেছাতে নিলে কিয়ান হাত বাড়িয়ে আহিরার কোমর টেনে নিজের সাথে আঁকড়ে ধরে। আহিরা ছিটকে যেতে চাইলেও পারে না, তাই ছটফট করা শুরু করে। রাগী নেত্র যুগল কিয়ানের দিকে তাক করে দাঁত কিরমিরিয়ে বলে, আপনার সাহস খুব বেশি হয়েছে না মিস্টার আদ্রিয়ান? আমাকে ধরতে বারণ করেছিলাম, তারপরে বেহায়ের মতো কেন ধরেন? কিয়ান আহিরার রাগকে পাত্তা দিল না। সে আরও গাঢ়ভাবে আহিরাকে নিজের সাথে মিশিয়ে নেয়। আহিরা কর্ণকুহুরের কাছে মুখটা এগিয়ে দিয়ে ফিসফিস করে বলে, সাহস নিয়ে প্রশ্ন তুলো না মিসেস আদ্রিয়ান, আমার সাহস কিন্তু ভয়ানক। বউয়ের অভিমান ভাঙাতে এতটুকু বেহাপনা করাই যায়। আহিরা বিরক্ত হয়ে উঠল, তাই আগের থেকেও দ্বিগুণ তেজি স্বরে বলে, তো যান আপনার রিয়ার কাছে। বউ যেহেতু সে, তার কাছে গিয়ে অভিমান ভাঙান তার। না করেছে কে? আপনার এসব দেখলে আপনার বউ বড্ড খুশি হবে। কথাটা বলে কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে সোজা দিয়ার রুমে চলে যায় আহিরা। কিয়ান ক্লান্ত চোখে সেদিকে তাকিয়ে রায়। মেয়েটার মন দিনকে দিন পাথর তৈরি হচ্ছে। এই অভিমানের পাহাড় সে ভাঙবে কি করে? নিঃশব্দতার পাষাণ খোলসে আবদ্ধ অন্ধকার সম্পূর্ণ রুমটা, যেখানে আলো প্রবেশের অধিকার বহু আগেই নির্বাসিত হয়েছে। বাতাস ভারী শ্বাস নিলেই বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়। গুমোট অপরাধের গন্ধে মেতে আছে। এখানে সময় আর চলে না।
সে থমকে থাকে, রিয়ার কৃতকর্মের ভারে হাঁপাতে থাকা এক অচল প্রহরী হয়ে। রুমটার কেন্দ্রবিন্দুতে বন্দিত্বের প্রতীক হয়ে বসে আছে রিয়া। হাত পা নয়, তার চেতনায় আবদ্ধ নিজেরই কর্মফল নামক অদৃশ্য শিকারে। চোখ দুটি গভীর অন্ধকারে ডুবে থাকে, পথ চেয়ে বসে থাকে কখন তার কাঙ্ক্ষিত মানুষটার আগমন ঘটবে। মুখের ওপর ভাসমান ক্ষণিক আলো ছায়া তার অপরাধের অনুচ্চারিত স্বীকারোক্তি। যেখানে অনুতাপ নেই, আছে কেবল ভাঙা অহংকারের খচখচে শব্দ। রিয়া এখানে দীর্ঘ 1 মাস যাবৎ বন্দী হয়ে আছে। কিয়ানি নিজ হাতে এই অন্ধকারে আচ্ছন্ন রুমটাকে বন্দি করেছে। তার করা কৃতকর্মের শাস্তি এটা। জীবনে এমন জায়গায় থাকেনি সে, ঠিকমতো একটা আলোর ব্যবস্থাও নেই। এই তীব্র গরমের মধ্যে এইভাবে থাকতে হচ্ছে। রিয়া বাইরে যাওয়ার জন্য ছটফট করে, বারবার কিয়ানকে বলে সে অপরাধী নয়, তবে কিয়ান যেন তার একটা কথাও শোনে না। ধীরে ধীরে রিয়ার নিজেকে পাগল মনে হয়। আয়নায় কতদিন নিজের মুখটা অবধি দেখেনি সে। ছোট্ট একটা রুম, এটার ভেতরেই একটা বাথরুম আছে। সময় মতো খাবার দেয়, তবে সেই খাবারে নেই কোনো স্বাদ। কাঠের মতো শক্ত রুটি, সাথে বাসি তরকারি। সারা জীবন বিলাসবহুল জীবন পার করে এসেছে, আর হঠাৎ করে এমন বদলে যাওয়া জীবনের মাপকাঠি সে বুঝতে পারল না। কিয়ান তার ভালোবাসাটা বুঝল না, আবারও ফিরে গেল সেই আহিরার কাছে। বন্ধ এই ঘরটা সাক্ষী তার প্রতিটা অশ্রু আর্তচিৎকার। সবকিছু ঘিরে ছিল কিয়ানের জন্য, অথচ মানুষটাই বুঝল না তাকে। সে এখনো ঠিক আগের মতোই চায় কিয়ানকে। কিয়ান যদি একটুও তার দিকে তাকিয়ে হেসে দেয়, তাহলে সব ভুলে যাবে এইসব হতে থাকা মানসিক নির্যাতন। কিয়ান তাকে শারীরিকভাবে ব্যথা না দিলেও মানসিকভাবে যে যন্ত্রণা দিচ্ছে, সেটা সহ্য করার ক্ষমতা রিয়া নেই। পাগলের মতো আর্তনাদ করেই 4 দেয়ালের মধ্যে, অথচ তার আর্তনাদ শোনার মতো কেউ নেই। রিয়া এক কোণায় বসে বিড়বিড় করে, আমায় কেন ভালোবাসলে না কিয়ান? আমায় ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? তুমি তো আমার ছিলে, তাহলে অন্যের কি করে হলে? নিয়তি আমার উপর কেন দয়া দেখালো না? তুমি আমার হলে সব কিছু অন্যরকম হতো। আমাদের একটা সংসার থাকতো, যেই সংসারের স্বপ্ন আমি আজও দেখি। তবে তুমি তো আমাকে চাও না। এটা কি করে আমি আমার মন মস্তিষ্ককে বোঝাই বলো? তারা তো তুমি বিহীন অন্য কিছু ভাবতে চায় না, শুনতে চায় না। আমার ভালোবাসাটা কি এতটাই খারাপ যে তুমি আমাকে মেনে নিতে পারোনি? জানো, আহিরা বলেছিল ভাগ্যের ক্ষয়কে কেউ থামাতে পারে না। ভাগ্য ক্ষয় থাকলে নাকি ক্ষয় হবেই হবে। তার মানে কি ও সত্যি বলেছিল? আমি কেন তোমাকে পেয়েও পেলাম না? বলতে বলতে রিয়া পাগলের মতো কেঁদে উঠল। তার কান্নার শব্দ 4 দেয়ালে বেজে উঠছে। তার এই হাহাকার শোনার মতো কেউ নেই। আহিরা কিয়ারাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে। গরমে নাজেহাল অবস্থা। পাশেই তুর্য ব্যাগ হাতে নিয়ে আছে। এখানে তারা ভ্যান গাড়ির অপেক্ষা করছে। এই মুহূর্তে তারা রংপুরের পীরগঞ্জে দাঁড়িয়ে আছে। রাত নেমে এসেছে। আহিরা তুর্যের দিকে তাকিয়ে বলে, এখান থেকে বাসাটা কত দূর? তুর্য ক্লান্তিময় মুখশ্রীতে হাসির রেখা টেনে বলে, 10 মিনিটের রাস্তা, সমস্যা হবে না তেমন। এখন থেকে বাজার, সব কিছু কাজ। যদি একা থাকতে সমস্যা হয় তাহলে আমার বাড়িতে যেতে পারেন। আপনাকে বলেছিলামও আমি আমার বাসায় থাকতেন আগে, তারপর না হয় আস্তে ধীরে নিজের বাসায় উঠতেন। তুর্যের কথা শুনে আহিরা হালকা হেসে বলে, আপনি এমনিতেই আমাকে অনেক সাহায্য করেছেন, আর সমস্যা বাড়াতে চাই না, আপনি চিন্তা করবেন না। কথা বলতে বলতে ভ্যান গাড়ির ব্রেক তুর্য বড় দুডাল আগে জুটিয়ে দেয়। আহিরা আস্তে করে উঠে পড়ে। কিয়ারা আহিরার বুকের সাথে মিশে আছে। সে জানেও না কোথায় আছে তারা। গাড়িতে থাকা অবস্থায় বেশ কয়েকবার হয়তো ফোনের ওপর চাপ পড়েছে দিয়া। তাকে ফোনে না পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে মেয়েটা। ভ্যান গাড়িটা দোতলায় একটা শ্যাওলা পড়া বাসার সামনে এসে থামে। আহিরা আস্তে করে নেমে পড়ে কিয়ারাকে নিয়ে। মাথায় হিজাব জড়ানো, এমনিতেই গরম, তার উপর অনেকক্ষণ যাবৎ এইভাবে আছে। তুর্য ভ্যানের ভাড়া মিটিয়ে সামনে বসার দরজায় নক করে। কিছু সময় পর একজন বয়স্ক লোক বেরিয়ে আসে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরা। আহিরা নরম স্বরে সালাম দেয় লোকটাকে। লোকটা তীক্ষ্ণভাবে আহিরাকে পর্যবেক্ষণ করে নেন।
লোকটা তুর্যের সম্পর্কে দাদু হয়, তার বাবার চাচা। তুর্য মুখে হাসির রেখা ফুটিয়ে বলে। কেমন আছো দাদু? দাদি কোথায়? লোকটা গলা খাকারি দিয়ে বলে। এই তো, আল্লাহ যেমন রাখছে ভালোই আছি। তোর দাদি ভিতরে তো। এইটাই কি ওই মাইয়া? আজ থেকে উনি থাকবে। বয়স্ক লোকটা আহিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে জিজ্ঞেস করে। নাম কি? ছেলের নাম কি? আহিরা ক্লান্তি মাখা মুখশ্রীতে হাসির রেখা ফুটিয়ে বলে। জি দাদু, আমি আহিরা, ও আমার মেয়ে কিয়ারা। লোকটা কয়েক সেকেন্ড কিয়ারার মুখের দিকে তাকিয়ে থাকে। তিনি আবারও জিজ্ঞেস করেন। তোমার ছেলের বাপ কোর্টে একা থাকবেন নাকি? এই প্রশ্নটা শুনে আহিরা বেশ বিব্রত বোধ করে। তারপরও হাসি বজায় রেখে বলে। একাই থাকবো, ওর বাবা দেশের বাইরে থাকে আর কি। আহিরা কিছুটা হলেও আন্দাজ করেছিল তাকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হবে, কারণ যেখানেই যাক না কেন একলা একটা মেয়ে এইভাবে বাচ্চা সহ থাকলে এমন নানা প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তবে আহিরা চাচ্ছে না সে এই বিষয়ে কথা বলতে। তবে ঘুরিয়ে ফিরে এই বিষয়ে মানুষ তাকে প্রশ্ন করছে। তুর্য মাঝখান দিয়ে বলে ওঠে। উফ, দাদু কী সব প্রশ্ন জিজ্ঞাসা করছো? রাতটা কি এইখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি? বলতে বলতে তুর্য ভেতরে ঢুকে যায়। লোকটাও রাস্তা থেকে সরে দাঁড়ায়। আহিরা কিয়ারাকে কোল থেকে নামিয়ে হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। তুর্য তাদের নিয়ে সোজা লোকটার বাসায় ঢুকে যায়। এই বিল্ডিংয়ে শুধু তারাই একাই থাকে, ছেলে মেয়ে সব ঢাকায়। উপরে আরও দুজন ভাড়াটিয়া আছে। তুর্য একটা বয়স্ক মহিলার সাথে কথা বলছে। আহিরা বুঝল এটা হয়তো তুর্যের দাদি। আহিরা আবারও নরম কণ্ঠে সালাম দিল। মহিলাটি হাসি মুখে সালাম দিলেন। তিনি কিয়ারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন। ও মা, নাম কি এই ছাওয়ালের? মজা দেখতি তো, দেখি মনে হইছে পুতুল। তোমার ছলেরা? আহিরা হেসে বলে। হ্যাঁ, আমার মেয়ে, ওর নাম কিয়ারা। মহিলাটি কিয়ারার মাথায় হাত বুলিয়ে দেন। তিনি আবারও জিজ্ঞেস করেন। একা থাকবি নাকি তুমি? তোমার জামাই কন্ডে? আহিরা আবারও কোনো রকম হেসে বলে। জি দাদি। তুর্য আহিরার ব্যাপারটা বুঝতে পেরে মহিলাটির দিকে তাকিয়ে বলে। আমাদের কি এভাবেই দাঁড় করিয়ে রাখবে দাদি? মহিলাটি তুর্যের কথা শুনে সবাইকে বসার জন্য চেয়ার এনে দেয়। কিয়ারা চুপটি করে আহিরার কোলে বসে আছে। কিয়ারার একটা জিনিস খুব ভালো, সে বাইরে অন্য কারো বাড়িতে এলে কারো জিনিসে হাত দেয় না। বাচ্চারা স্বভাবগতই নতুন জায়গায় এলে এটা সেটা ধরাধরি করে থাকে, তবে কিয়ারা সেটা করে না। মহিলাটি তুর্য আর আহিরার সামনে কিছু নাস্তা এনে দিলেন। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ওপরের রুমের চাবি নিয়ে আহিরা তার নতুন বাসায় উঠে যায়। তুর্য আগেই রুমটা পরিষ্কার করে রাখতে বলেছিল, যার কারণে রুমটা পরিষ্কারই। মোট দুটো রুম, একটা ছোট রান্নাঘর আর একটা বাথরুম, সাথে বারান্দা। সব মিলিয়ে ভাড়া ৩,০০০ টাকা। পীরগঞ্জে এমনই ভাড়া। এখান থেকে স্কুল আরও কিছুটা দূরে। তুর্য সব লাগেজ বাসায় এনে দিয়েছে। সারা রুমে কোনো আসবাবপত্র নেই। তুর্য আহিরার দিকে তাকিয়ে বলে। কাল সকালে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যাব। রাতে খাবার দাদি দিয়ে যাবে। কোনো সমস্যা হলে দাদিকে জানাবেন, নইলে আমাকে ফোন করবেন। আহিরা তুর্যের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলে। আপনাকে যত ধন্যবাদ দিদি কম হয়ে যাবে। ধন্যবাদ আমাকে সবকিছুর ব্যবস্থা করে দেওয়ার জন্য। তুর্য হালকা হেসে বলে। এভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আপনি যেহেতু বন্ধু, আর বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে দাঁড়ায়। আচ্ছা আসি, কাল দেখা হবে। বলে বিদায় নিয়ে চলে যায় তুর্য। আহিরা দরজা লাগিয়ে দেয়। কিয়ারা ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ কিয়ারা বলে। মামা, পাপা কোথায়? পাপাকে ফোন দাও। আহিরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে। পাপা কাজে গেছে, আসতে দেরি হবে। তাহলে আন্নি কোথায়? আন্নি আসবে না এখানে? আহিরা কিয়ারার গাল টেনে বলে। আন্টি কাজে গেছে, এখন থেকে আমরা এখানে থাকবো মাম্মা আর কিয়ারা। আহিরার কথা শুনে কিয়ারা বলে। না না মামা, খেয়াল আর পাপা আন্নি এখানে থাকবো। আহিরা আর কিছু বলে না। আস্তে আস্তে মানিয়ে নিতে হবে। আহিরা লাগেজ থেকে বড় একটা চাদর বের করে। আজকে রাতের জন্য এভাবেই থাকতে হবে। খাট কিনতে অনেক টাকা লাগবে, তাই আপাতত শুধু তোষক কিনবে আর টুকটাক রান্নার জিনিসপত্র। ধীরে ধীরে সব কিনবে।
এখানকার বেতনও 15,000, তাই একটু মানিয়ে চলতে হবে। নিশির গভীরে রাত আজ নিজেকে মেলে ধরেছে এক অমোঘ দুর্বোধ্য অধ্যায়ের মতো। আকাশের কালো ক্যানভাসে মেঘেরা স্তরে স্তরে তুলে এনেছে প্রাচীন কোনো ক্রোধ। বিদ্যুৎ তার শ্বেত দংশনে ক্ষণিকের জন্য উন্মোচন করে দিচ্ছে অচেনা বাস্তবতার মুখোশ। বাতাসের প্রতিটা ঝাপটা যেন সময়ের বুকে নিক্ষিপ্ত লৌহ মুষ্টি গর্জনে, হুঙ্কারে আর অদৃশ্য নখরে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে নিস্তব্ধতার আবরণ। বৃষ্টিধারা ঝরে পড়ছে নির্দয় তালে, আকাশের শোকগাথা হয়ে মাটির বুকে আষ্টে পড়ছে অসংখ্য স্বগতোক্তি। আহিরাদের বাসায় দরজায় একাধারে ধাক্কিয়ে যাচ্ছে কিয়ান। বাইরে থেকে তালাবদ্ধ, তারপরও কিয়ান পাগলের মতো দরজায় বাড়ি দিচ্ছে। চোখ মুখ অসম্ভব রকম লাল, সারা জামা কাপড় থেকে টপ টপ করে পানি পড়ছে। কিয়ানের দরজায় ধাক্কার শব্দে নিচ থেকে দারোয়ানও চলে এসেছে। কিয়ানকে এই দরজার সামনে দেখে দারোয়ান কাকা এগিয়ে এসে বলে, স্যার, এই বাসায় কেউ নাই তো? সকালে ম্যাডাম কিয়া মামুনির নিয়ে কই জানিয়ে গেছে। সাথে 2টা বড় বড় লাগেজ আছিল। আমার কাছে চাবি দিয়া গেছে, কইছে দিয়া আপামনি আইলে হারে দিতে। দারোয়ানের কথা শুনে কিয়ান তার লালিত নেত্রযুগল দারোয়ানের দিকে তাক করে। নেত্রদয়ের সাদা অংশ অসম্ভব লাল হয়ে আছে। কথাগুলো কিয়ানের অশান্ত মস্তিষ্ককে আরও অশান্ত করে তোলে। বাইরে একাধারে বৃষ্টি পড়ছে, একটু পরপর নীলিমা কাঁপিয়ে গর্জে উঠছে। কিয়ান উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় গেছে? কিছু বলে যায়নি? আর যখন গেল তখন আমাকে ফোন দিয়ে জানানি কেন? শেষ কথাটা গর্জে বলে। দারোয়ান কাকা ভয় পেয়ে যান, আমতা আমতা করে বলেন, স্যার, ম্যাডাম কিছু কয় নাই, খালি কইছে ভালো থাকেন কাকা। আমি আর কিছু জানি না। কিয়ানের মাথা খারাপ হয়ে যায়। সে দুপুর থেকে আহিরাকে পাগলের মতো ফোন করেছে। ভেবেছিল আহিরা ইচ্ছে করেই এমন করছে, তাই আজ একটু তাড়াতাড়ি চলে এসেছিল। কিন্তু এসে বাসায় তালা ঝুলতে দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। এই তীব্র বর্ষণের মধ্যেই সে পাগলের মতো আহিরাকে খুঁজতে বের হয়েছিল। ভেবেছিল কিছু আনতে নিচে গিয়েছে, কিন্তু সব জায়গা তন্ন তন্ন করেও পায়নি, তাই আবার ছুটে এসেছে। অন্তঃকরণের অজানা ভয়ে সে কেঁপে উঠেছিল, তবু নিজেকে শান্ত রেখেছিল। কিন্তু এখন আর পারছে না। মনে হচ্ছে আহিরা তাকে আবারও ফাঁকি দিয়ে দূরে চলে গেছে। কিয়ান দারোয়ানের দিকে তাকিয়ে বলে, হাতুড়ি আছে? থাকলে তাড়াতাড়ি আনুন। দারোয়ান কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকে। কিয়ান গর্জে ওঠে, কি বললাম কারে যায়নি? তাড়াতাড়ি যান। দারোয়ান নিচে ছোটে। কিছু সময় পর হাতুড়ি এনে দিলে কিয়ান পাগলের মতো তালায় বাড়ি দিতে থাকে। অনেকক্ষণ ধরে মারার পর তালা ভেঙে যায়। ভেতরে ঢুকতে অন্ধকার কিয়ানকে গ্রাস করে। সে সব লাইট জ্বালিয়ে দেয়। পাগলের মতো আহিরার রুমে ছুটে যায় ফাঁকা। কিয়ানের মনে হয় এই শূন্যতা তাকে বোড়াচ্ছে। রুমটা সুন্দর করে গোছানো, ড্রেসিং টেবিলের ওপর শুধু একটা কাগজ। কিয়ানের খেলনাগুলো নেই। ওয়ার্ড্রোব খুলে দেখে সব ফাঁকা। কিয়ানের পৃথিবী থমকে যায়। সে আবার হারালো আহিরা আরও বউ পাখির সন্তানকে। কিয়ান ড্রেসিং টেবিলের ওপরের কাগজটা হাতে তুলে নেয়। খুলতেই কিছু লেখা দেখতে পায়। আমি জানি আপনি আমাকে খুঁজছেন। এতক্ষণে হয়তো জেনেও গেছেন আমি নেই। চিন্তা করবেন না, যেখানে আছি বেঁচে আছি। মরার হলে আগেই মরে যেতাম। যাই হোক, আমাকে আর খোঁজার চেষ্টা করবেন না। আপনি যেহেতু সব সত্য জানেন, তাহলে আমার জন্য আরো ভালো হয়েছে সরে আসাটা। কারণ আপনাকে আর কষ্ট করে ঘৃণার মাধ্যমে আমাকে মনে করতে হবে না। যেভাবে মাঝপথে এসে আপনি আমার হাতটা ছেড়েছিলেন, আজকে আমি ছাড়লাম। সত্যি বলতে আমার এই বেহায়া মনে আজও আপনার জন্য সেই জায়গাটা আছে, যেটা গত 4 বছর আগে ছিল। কিন্তু আপনার বলা সেই তিক্ত কথার ঘা আজও শুকায়নি। জানেন তো, কথার তিক্ততা মারের থেকেও বেশি জখম করে। সত্যি ভালোবাসলে আমাকে অবিশ্বাস করতেন না, আর না দূরে ঠেলে দিতেন। আপনি আমাকে বলতেন, আমি মেনে নিতাম। তবে আপনি আমার মাকে নিয়ে কথা বলেছেন, আমার জন্মের উপর আঙুল তুলেছেন। এটা কি করে ভুলি বলুন? ভুলে যান আমায়, ভুলে যান সব। আমি চাই না আপনার মেয়ে আপনার সাথে আবার আরো গভীরভাবে জড়িয়ে যাক। ও অবুঝ, তাই অবুঝ থাকতেই ওর স্মৃতির পাতা থেকে পিতা নামক শব্দটা মুছে ফেলতে চাই। কারণ আপনার আর আমার ভবিষ্যৎ কি আমি নিজেও জানি না। হয়তো আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তাই হয়তো আমরা আলাদা হয়েছি।
যাকে আমার অনুপস্থিতিতে আঁকড়ে ধরেছেন তাকে আপন করে নিন। আপনাকে বড্ড ভালোবাসে, তাই হয়তো আমাদের ভালোবাসার কাছে ওর ভালোবাসাটা হার মেনে গেছে। আর একটা কথা, আপনাকে ভালোবাসি কিয়ার আর পাপা, তবে কিয়ানকে নয়। ইতি আপনার হতভাগা বাচ্চার মা। চিঠিটা পড়ে কিয়ান স্তব্ধ হয়ে যায়। তার কেমন প্রতিক্রিয়া করা উচিত সে খুঁজে পাচ্ছে না। সে জানে সে যা করেছে সেটা ভুল। সে তো আহিরাকে এই জন্য দূরে ঠেলে দেয়নি যে আহিরাকে খুনি দেখে। সে তো আহিরাকে নিজে থেকে দূরে সরিয়েছিল নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারেনি বলে, একজন ব্যর্থ স্বামী বলে। রাগের মাথায় উল্টোপাল্টা বলেছিল। রেগে মেগে গেলে সে তো অমানুষ তৈরি হয়। তারই প্রতিফলন ঘটেছিল সেই দিন। সব ভুল, কিন্তু সে তো চায়নি আহিরা তার থেকে দূরে থাক। চারিদিক থেকে মিথ্যের বেড়াজাল তার রাগের পরিমাণটা এত বেশি করে দিয়েছিল। তখন সে অমানুষ হয়ে গিয়েছিল, তাই অমানুষের মতো এত নোংরা নোংরা কথা ছুঁড়ে মেরেছিল। তাও তো সে দিন শেষে মেয়েটাকেই চেয়ে গেছে। ঘৃণার শেষেও মেয়েটা তার অন্তঃকরণে এমনভাবে আটকেছিল যেটা সে চাইলেও মৃত্যুর আগ অবধি বের করতে পারত না। তার পাপের শাস্তি দিক, সে মাথা পেতে নিতে রাজি। তাকে মারুক কাটুক যা ইচ্ছে করুক, তবু সে মেয়েটাকেই চায়। নিজের করা কর্মের জন্য সে আজও রাতে ঘুমোতে পারে না। নেত্রযুগল বুঝলেই আহিরার কান্নারত মুখশ্রীটা চোখের সামনে ভাসে। মেয়েটার মৃত্যুর সংবাদ তাকে কতখানি নাড়িয়ে দিয়েছিল। পাগলের মতো খুঁজেছে। কিয়ান নিজের মধ্যে দলা পাকা কষ্টগুলোকে ঝেড়ে ফেলতে চায়, তবে তা সম্ভব হচ্ছে না। তাই চিৎকার করে ওঠে। সেই চিৎকারে মিশেছিল হাহাকার, আর্তনাদ, হারিয়ে ফেলার বেদনা, বিরহের দহন। দারোয়ান কাকা সেখানে উপস্থিত ছিল। তার খুব খারাপ লাগছে কিয়ানের অবস্থা দেখে। কিয়ান এই বিল্ডিংটা কেনার পর থেকে তাকে চেনে। এখানেই থাকে কিয়ানের মতো এত বড় মাপের মানুষকে কেই বা না চিনবে। তিনি কি বলে সান্ত্বনা দেবে তারও জানা নেই। তারপরও তিনি এগিয়ে দিয়ে কিয়ানের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিয়েন না স্যার, ম্যাডাম হয়তো রাগ করেছে আপনার উপর। রাগ পড়লে চলে আসবে, আপনি শান্ত হন। কিয়ান আর্তনাদ করতে করতে বলে, এই রাগ পড়ার নয় কাকা, ও আমাকে আবারও ফাঁকি দিল। আমি এত অমানুষ কেন? একটু মানুষ হলে কি হতো? ও আবার আমাকে ফাঁকি দিল কাকা। দারোয়ান কি বলবে বুঝতে পারেন না। অন্যের সংসারের কথা সে জানে না, তাই চুপচাপ সেখানে রইলেন কিয়ানের সাথে। কিয়ানের নেত্রযুগল অসম্ভব লাল হয়ে আছে। কিয়ান দারোয়ানকে চলে যেতে বলে। দারোয়ান কাকা যেতে চায় না, তবে কিয়ানের কথা বাধ্য হয়ে মেনে নেন। তিনি চলে যেতেই অন্ধকারে আচ্ছন্ন রুমটা আরও ঘিরে ধরল কিয়ানকে। মনে হচ্ছে প্রতিটা দেয়াল তার দিকে তাকিয়ে ধিক্কার জানাচ্ছে। তার বেদনাতে দেয়ালগুলো মন গড়ল না, বরং মনে হচ্ছে তারা তাচ্ছিল্যের হাসি হাসছে তার দিকে তাকিয়ে। কিয়ান বারান্দায় থাকা আহিরার একটা ওড়না নিজের সাথে আঁকড়ে ধরে পাগলের মতো আর্তনাদ করে বলছে, আমাকে বার কেন ফাঁকি দিস তুই? আমি জানি আমি অমানুষ, তাই বলে তুইও আমার উপর মায়া করবি না? আমাকে মার, কেটে ফেল, সব কর, তবু ফিরে আয়। তোর দহনে রোজ পুড়ি আমি, তোকে মন থেকে কখনোই মুছে ফেলতে পারিনি। ঘৃণার শেষও তোর বিরহে পুড়েছি আমি। আমাকে শাস্তি দে, তাও দূরে কেন সরে যাস তুই? এই দূরত্বের অরণ্য সমাপ্তি ঘটা। ফিরে আয় না বউ পাখি, চোখের দেখা দেখতে দে শুধু। দুপুর গড়িয়ে এসেছে দগ্ধ এক স্থবিরতায়। আকাশ এখন যেন অগ্নিময় শ্বাসে ফেটে পড়ার দ্বার প্রান্তে। সূর্য ঠিক মাথার উপর নগ্ন স্বৈরাচারের মতো দাঁড়িয়ে আছে। তার নিষ্ঠুর দৃষ্টি দিয়ে চুষে নিচ্ছে মাটির শেষ আর্দ্রতাটুকু। বাতাস নেই, কেবল ভারী উষ্ণতার সীসার মতো চাপ। নিঃশ্বাস নিলেই মনে হচ্ছে ফুসফুসের ভেতর ঢুকে পড়ছে আগুনে পোড়া বালুকণা। রাস্তাঘাট ঝিমিয়ে আছে ক্লান্ত প্রাণীর মতো। পিচ ঢালা পথের গায়ে কাঁপন তুলছে তাপের মৃগ মরীচিকা। গাছের পাতাগুলো পর্যন্ত স্থবির, সবুজের রক্ত শুষে নিয়ে তারা যেন ধূসরা নিস্তেজ হয়েছে। পাখিরাও কণ্ঠস্বর গুটিয়ে নিয়েছে। দুপুরের এই দগ্ধ সাম্রাজ্যে গান গাওয়ার মতো সাহস আর অবশিষ্ট নেই তাদের মাঝে। মানুষের শরীর জুড়ে লবণের ঘাম জমে আঁচল অদৃশ্য শৃঙ্খলের মতো। প্রতিটি পদক্ষেপেই ক্লান্তির দীর্ঘশ্বাস ঝরে পড়েছে। গ্রামগঞ্জে এই সময়টা দোকানপাট সহ সব কিছুই বন্ধ থাকে। দুপুর বললেও ভুল হবে, 3:30 বাজে। আহিরা কিয়ারাকে নিয়ে বাসার সামনে আসতেই পাখিজা খাতুনের দেখা পায়। পাখিজা খাতুন তুর্যের সেই দাদি।
এই এক সপ্তাহ বেশ ভালো ভাব জমে গেছে। তার সাথে আহিরান। পাখিজা খাতুন দোয়ারের সামনে বসে চাউল ছাড়ছিলেন খুলোতে করে। আহিরা আর কিয়ারাকে দেখে হাসি মুখে বলে ওঠে, আজকে এত সময় লাগলো কে? কাম বেশি আছিল নাকি? আহিরা পাখিজা খাতুনের কথা শুনে হালকা হেসে জবাব দেয়, হ্যাঁ, কয়েকদিন পর পরীক্ষা হবে তো সেগুলির কাজ করছিলাম। কিয়ারা কোল থেকে নেমে পাখিজা খাতুনের করা কাজ মন দিয়ে দেখছে। এর আগে সে এমন কিছু দেখেনি, তাই নতুন এমন জিনিস দেখে আগ্রহ জন্মেছে তার মধ্যে। সে কুড়োর দিকে হাত দিয়ে অস্পষ্ট স্বরে বলে, এটা কি? আমিও করবো পোলাটি। আহিরা সেটা শুনে হালকা করে কিয়ারাকে বলে। বড় দাদিকে বিরক্ত করে না শোনা, উনি কাজ করছেন। আহিরার কথা শুনে পাকিজা খাতুন আহিরার কথা কেটে কিয়ারাকে নিজের কাছে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, চুপ কর তো। কিয়ারা আই, দেখে দেওছ বুবু, তুই দেখ। বলে তিনি আবারও কুড়ো ছাড়তে থাকেন আর কিয়ারা ভদ্র বাচ্চার মতো দেখতে থাকে। এই কয়েকদিনে বেশ কষ্টই হয়েছে কিয়ারাকে সামলানো। বারবার কিয়ান আর দিয়ার কাছে যাবে বলে পাগল করে তুলেছে। মাঝে মাঝে কয়েকবার বকা দিয়ে বসেছে এর কারণে, কিন্তু কিছু করার নেই, এভাবেই থাকতে হবে। দিয়া নিশ্চয়ই তাকে খুঁজছে, কিন্তু তার কিছুই করার নেই। আরও একটু সময় যাক, তারপর যোগাযোগ করবে সে। এখানে মানিয়ে নিতেও সময় লাগবে, তার উপর আবার সে একা বাচ্চা নিয়ে। তবে পাখিজা খাতুন বেশ ভালো মানুষ, আর তার স্বামীও। উনি গম্ভীর হলেও মনের দিক থেকে ভালো মানুষ। এই কয়েকদিনে আহিরা আর কিয়ারাকে বেশ আপন করে নিয়েছে। কিয়ারা বাসায় থাকলে পাখিজা খাতুনের কাছেই থাকে। আহিরা কিছু সময় সেখানে কাটিয়ে কিয়ারাকে নিয়ে ওপরে চলে যায়। অনেক কাজ আছে, কয়েকদিন পর স্কুলে পরীক্ষা, তার জন্য তাকে প্রশ্ন তৈরি করতে হবে। এর আগে তার জায়গায় অন্য একজন শিক্ষক ছিলেন, তার জায়গায় এখন সে ক্লাস নিচ্ছে, তাই তাকেই প্রশ্ন করতে হবে। ঘরের জিনিসপত্র বলতে একটা তোষক, জামা কাপড় রাখার একটা র্যাক, আর রান্নার জিনিসপত্র, আর একটা ফ্যান, লাইট, এছাড়া তাদের বিশেষ কিছু লাগে না। 1 মাস যাক, তারপর গিয়ে একটা খাট কিনবে। সকালে রান্না করেই গিয়েছিল আহিরা কিয়ারাকে খাইয়ে দিচ্ছে। কিয়ারা খেতে খেতে জিজ্ঞেস করে, মাম্মা পাপা কবে আসবে? আন্নির কি কাজ শেষ হয়নি? আন্নি, পাপা যাবো। আহিরা কিয়ারার মুখে খাবার দিতে দিতে বলে, খাওয়ার সময় কথা বলতে নেই, মাম্মাম না করেছি তো। পাপা আর আন্টি কাজ শেষ হলে চলে আসবে, তুমি এখন খাবার খাও। কিয়ারা আবারও বলে, তাহলে ফোন দাও পাপা, ফোন দাও। কেরা পাপার সাথে কথা বলবে? আহিরা বিরক্ত হয়ে বলে, এখন কথা বলা যাবে না, পাপা ফোন নিয়ে যায়নি। পাপা বলে গেছে সে কিয়ারার জন্য সারপ্রাইজ আনবে, তাই পাপা এখন কিয়ারার সাথে কথা বলতে পারবে না। কিয়ারা শুনল না, সে জেদ ধরে বসেছে। একই কথা সে 1 সপ্তাহ ধরে শুনছে। তার শিশু মন এইসব শুনেও ক্ষান্ত হতে পারছে না। কিয়ানের সাথে কথা বলা, তার সাথে থাকা কিয়ারার অভ্যাস হয়ে গেছে, তাই কিয়ারা জেদ ধরে বলতে থাকে। না না, কেরা সারপ্রাইজ না, পাপা করে বলবে। আহিরা হালকা ধমক দিয়ে বলে ওঠে, আমি বলেছি না এখন কথা বলা যাবে না, তাড়াতাড়ি খাবারটা শেষ করো, নাহলে মাম্মা আর কথা বলবো না বলে দিলাম। কিয়ারা আহিরার কথা শুনে কিয়ারার চোখে অশ্রু হানা দেয়। আহিরা সেটা দেখে অন্য হাত দিয়ে মেয়েকে কাছে টেনে নেয়। তারও কিছু করার নেই, মেনে নিতে না চাইলেও এটাই মেনে নিতে হবে। সময় কখনো মমতাময় আশ্রয় দেয় না, আবার কখনো প্রকাশ্য শত্রুও হয় না। সে কেবল প্রবাহমান, অবিরাম, অব্যাহত। সময় নদীর মতো নয়, কারণ নদী কখনো কখনো শুকিয়ে যায়। আবার আগুনের মতোও নয়, কারণ আগুন নিভে যেতে পারে। সময় হলো সেই অনন্ত চলমানতা, যা না থামে না ফিরে তাকায়, শুধু মানুষকে বদলে দিয়ে যায়, অচেনা করে তোলে, আর শেষে রেখে যায় একরাশ নিঃশব্দ প্রশ্ন। সময় সে এক নির্দয় অথচ নিঃশব্দ সম্রাট। তার পদচারণা শোনা যায় না, তবু প্রতিটা শিরা উপশিরায় তার উপস্থিতির ক্ষয়ধ্বনি অনিবার্য। কারো দীর্ঘশ্বাসে সে থামে না, কারো প্রার্থনায় সে বাক নেয় না। অবিচল নিষ্ঠুরতায় সে এগিয়ে চলে নিজের পূর্ব নির্ধারিত স্রোতে। মানুষের দুঃখ, সুখ, জন্ম, মৃত্যু, প্রেম, পরিত্যাগ সবই তার কাছে ক্ষণস্থায়ী ধূলিকণা মাত্র। আজ সে মুহূর্ত মুঠোয় ধরা যায় বলে মনে হয়,
কাল সেই স্মৃতির জীর্ণ গহ্বরে হারিয়ে যায় অদৃশ্য হয়ে। দেখতে দেখতে সময় কেটে 1 মাসের ঘরে এসে থেমেছে। আহিরার চলে যাওয়ার পর থেকে কিয়ানের সেই ছন্নছাড়া জীবন পুনরায় শুরু হয়েছে। ঢাকা শহরের সব জায়গা খুঁজেও আহিরার কোনো খবর পায়নি। এখনো খোঁজা বন্ধ করেনি সে। এখনো তার লোকেরা আহিরাকে খুঁজছে। কিয়ানের অবস্থা হয়েছে পাগলদের মতো। রাস্তার পাগলটা যেমন দীর্ঘদিন ধরে নিজের যত্ন না নিলে যেমনটা হয়ে যায়, কিয়ানও তেমনই হয়েছে। আগের থেকে অনেকটা শুকিয়ে কাঠ হয়েছে। দেখলে মনে হয় শরীরের হাড্ডির অস্তিত্ব ছাড়া আর কিছুই নেই। রাহেলা চৌধুরী ফের কিয়ানের এমন অবস্থা থেকে অসুস্থ হয়ে পড়েছে। তার উপর যেদিন থেকে জানতে পেরেছে ইউসুফ চৌধুরীর মৃত্যুর জন্য রিয়ার দায়ী, সেদিন থেকেই সে আরও ভেঙে পড়েছে। তার উপর হঠাৎ করে আহিরাও উধাও হয়ে গেছে। সব কিছু ঠিক হওয়ার বদলে ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ছে। ভেবেছিলেন কোনো রকমে আহিরাকে আবার এই বাড়িতে আনবেন, কারণ কিয়ান আর আহিরার মাঝে যেসব ভুল বোঝাবুঝি ছিল সবই রিয়ার কারণে। সত্য যখন সামনে এসেছে তাহলে এমন দূরত্বের কোনো মানে হয় না। তিনি নিজের ছেলের করা কাজের জন্য বেশ লজ্জিত, কিন্তু তারপরও দিন শেষে দুজন দুজনকে তো পাগলের মতো ভালোবাসে। তাই অতীত ভুলে সামনে এগোনো দরকার, নিজের জন্য না হলেও কিয়ারার জন্য। একটা সন্তানকে পিতা ছাড়াই নিষ্ঠুর পৃথিবীতে বেড়ে তোলা এত সহজ নয়। কিন্তু তা আর হলো কই। আহিরা আবারও একরাশ অভিমান নিয়ে দূরে চলে গেল। সাথে তার ছেলেটার সুখও নিয়ে গেল। ছেলেটা দিন রাত এক করে আহিরাকে খোঁজায় ব্যস্ত, যদি কোনোভাবে আহিরার খোঁজ পায়। রাত নেমেছে নিঃশব্দে সর্বগ্রাসী এক অধিপতির মতো। দিনের সমস্ত কোলাহল আলো ও উচ্চারণকে গিলে নিয়ে ধীরে ধীরে বিস্তৃত হয় অস্তিত্বের প্রতিটি অলিন্দে। আকাশ এখন আর আকাশ থাকে না, হয়ে উঠেছে এক অতল কৃষ্ণবর্ণ চিন্তাধারা, যেখানে নক্ষত্রেরা ঝুলে আছে অনুচ্চারিত প্রশ্নচিহ্নের মতো। রাস্তার কোলাহলও থেমেছে কিছুটা। দিয়া কয়েক ঘন্টা আগে আহিরার সাথে কথা বলেছে। এতক্ষণ অফিসের কাজ করছিল, এখন উঠে রান্নাঘরের দিকে যেতে নিচ্ছিল। তখনই কলিং বেলের শব্দে সে দরজা খোলার জন্য চলে যায়। দরজা খোলা মাত্রই বিধ্বস্ত অবস্থায় কিয়ানকে দেখতে পায়। কিয়ানের কাছ থেকে ভেসে আসা তীব্র ড্রিঙ্কের গন্ধ দিয়ার নাসারন্ধ্রে প্রবেশ করতে দিয়ার হাত নাকে চলে যায়। কিয়ানকে দেখে ঠিক মনে হচ্ছে না, অতিরিক্ত নেশায় নাস্তানাবুদ হয়ে আছে, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। নেত্রজোড়া অসম্ভব রকমের লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে রক্ত বের হবে। দিয়া কণ্ঠস্বরে কঠোরতা বজায় রেখে বলে,